लेकिन आज यहाँ आने के बाद लगता है कि न मुझे किसी ने भेजा है, न मैं यहाँ आया हूँ, मुझे तो माँ गंगा ने बुलाया है। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि বর্তমানে ভারতের রাজনীতিতে ভারতীয় জনতা পার্টির মতো শক্তিশালী, প্রতাপশালী ও ক্ষমতাশালী রাজনৈতিক দল আর নেই। এই সত্যটা নিয়ে বোধহয় কারুর দ্বিমত নেই। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি যে উচ্চতায় পৌঁছেছে সেটা অতুলনীয়। বর্তমান রাজনৈতিক বাতাবরণে ভারতীয় জনতা পার্টি 12টা রাজ্যে ক্ষমতায় আছে। সেখানে যদি কতটা জমি শাসন করছে সেটা দেখা যায়, তাহলে সেটা ভারতের 58% হবে, আর জনসংখ্যা অনুসারে 57%। যৌথ সরকার বা কোয়ালিশন গভর্নমেন্ট যদি ধরা হয়, তাহলে সেখানে রাজ্যের সংখ্যা বেড়ে দাঁড়াবে 16টায়। তার থেকে অনেক অনেক দূরে আছে কংগ্রেস, তারা একক আর যৌথভাবে সরকারে আছে 5টা রাজ্যে। এমনকি এখন কংগ্রেস যখন নিজের শিখরে ছিল, তার থেকেও অনেক বেশি এগিয়ে গেছে ভারতীয় জনতা পার্টি, এরমটাই ধারণা করছে অনেকেই। তাহলে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি একটা শক্তিশালী রাজনৈতিক ক্ষমতা। কিন্তু 2014-তে কেন্দ্রে আসার পর থেকে ভারতীয় জনতা পার্টি কি শুধুই উত্থানের গাথা? কোনো ব্যর্থতা নেই। আমি রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিকে যদি বিচার করি, সেখানে দেখা যাবে নিশ্চয়ই ব্যর্থতা আছে। তাই আজকের এই প্রতিবেদনে বিগত 10 বছরে ভারতীয় জনতা পার্টি একটা রাজনৈতিক দল হিসেবে সেরা 3টে কামব্যাকের গাথা নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন। দু সাল কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি সরকার এলো। 10 বছরের ইউপিএ সরকারকে গদিচ্যুত করে একেবারে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে ক্ষমতায় এলো ভারতীয় জনতা পার্টি। 1984 সালে রাজীব গান্ধীর কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, কিন্তু সেটা অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন ওটা হয়েছিল শুধুমাত্র শ্রীমতী ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছিল বলে। একটা সহানুভূতির জন্য মতদান করেছিল ভারতের জনগণ। তার 3 দশক পর একটা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় এলো 2014-তে, শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি। কিন্তু তারপর আমরা কি দেখলাম? 2014-তে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম, উড়িষ্যা হারল বিজেপি, কিন্তু মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ড জিতল। 2015-16 মেলালে ভারতীয় জনতা পার্টি হারল দিল্লি, বিহার, কেরালা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ। শুধুমাত্র জিতল আসাম। মানে 2014 লোকসভা নির্বাচনের পর 8টা ছোট বড় রাজ্যে নির্বাচন হারল ভারতীয় জনতা পার্টি। এবার এলো 2017। এই বছর ভারতীয় জনতা পার্টি মারাত্মকভাবে ঘুরে দাঁড়ালো। তারা গুজরাট, উত্তরপ্রদেশ, গোয়া, হিমাচল প্রদেশ, মণিপুর জিতল। শুধুমাত্র পাঞ্জাবে ব্যর্থতার মুখ দেখেছিল। 2017-তে ভারতীয় জনতা পার্টি একটা রাজনৈতিক দল হিসেবে যেভাবে ঘুরে দাঁড়ালো, আমি সেটা প্রথম কামব্যাক হিসেবে দেখছি বিগত 10 বছরের মধ্যে। এখন এখানে আরেকটা কথা বলে রাখি, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর অ্যাপ্রুভাল রেটিং পয়েন্টস ছিল 76% মে 2017 নাগাদ। এরপর 2018 তেলেঙ্গানা, রাজস্থান, মিজোরাম, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ পরপর নির্বাচন হারছে বিজেপি। কর্ণাটকা বিধানসভায় নির্বাচনে সবথেকে বেশি আসন জিতেও সরকার করতে পারল না। এককভাবে শুধু ত্রিপুরা জিতল। নাগাল্যান্ড আর মেঘালয়তে কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি করলো বিজেপিকে নিয়ে। মানে ইলেকটোরাল পলিটিক্সে একটা শোচনীয় ফলাফল। কিন্তু বড় রাজনৈতিক দল হবার একটা নজির দেখালো ভারতীয় জনতা পার্টি। শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আর শ্রী অমিত শাহর কৌশলে ভারতীয় জনতা পার্টি 2019-এর লোকসভা নির্বাচনে আরো বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরল। 303টে আসন জিতিয়ে ভারতের জনসাধারণ বিজেপির প্রতি আশ্বাস, ভরসা জ্ঞাপন করল। জনতার আশীর্বাদে শ্রী নরেন্দ্র মোদী আবার দেশের দায়িত্ব সামলালেন। এই জয়কে আমি দ্বিতীয় কামব্যাক হিসেবে ব্যাখ্যা করছি। তার কিছুদিন পর শ্রী নরেন্দ্র মোদীর অ্যাপ্রুভাল রেটিং ছিল প্রায়
94%। সেই বছরই ভারতীয় জনতা পার্টি অন্ধ্রপ্রদেশ, সিকিম, উড়িষ্যা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড হারল, অরুণাচল প্রদেশ আর হরিয়ানাতে ক্ষমতা ধরে রাখল। 2020-তে দিল্লিতে হারলেও বিহারকে ধরে রাখতে সক্ষম হয়েছিল। 2021-এ কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ হারল। মানে লোকসভা নির্বাচন 2019-এর পর 9টা রাজ্য নির্বাচন হারল ভারতীয় জনতা পার্টি। কিন্তু বড় রাজনৈতিক দলের বোধহয় এটাই লক্ষ্য। 2022-এ উত্তরাখণ্ড, গোয়া, উত্তরপ্রদেশ, মণিপুর ও গুজরাট জিতে ব্যাপকভাবে ঘুরে দাঁড়ালো ভারতীয় জনতা পার্টি। শুধুমাত্র পাঞ্জাব আর হিমাচল প্রদেশ হারল। কিন্তু 2023-এ বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নির্বাচন জিতে বিজেপি আবার প্রমাণ করলো যে তারা একটা শক্তিশালী রাজনৈতিক ক্ষমতা। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ত্রিপুরা একক সংখ্যাগরিষ্ঠতায় জিতল। মেঘালয় আর নাগাল্যান্ডে সরকারে সামিলও হলো। কর্ণাটকা আর তেলেঙ্গানাতে হারতে হলো। কিন্তু বিজেপি যেভাবে 2021-এর পর বিভিন্ন রাজ্য নির্বাচনগুলোকে জিতল, তাই জন্যে এই জেতাকে আমি তৃতীয় রাজনৈতিক কামব্যাক বলতে একটুও দ্বিধা করব না। দর্শক বন্ধুরা, বিজেপির এই নির্বাচন জেতা হারা নিয়ে দুটো একটা কথা বলা জরুরি। আমাদের দেশে আঞ্চলিক ইস্যু আর রাষ্ট্রীয় ইস্যু আছে। ভারতে বোধ শক্তি সম্পন্ন জনসাধারণ যখন রাষ্ট্রীয় ইস্যুর নিরিখে নির্বাচন হচ্ছে, তখন বারংবার বিজেপি ও নরেন্দ্র মোদীর ওপর পূর্ণ আস্থা রাখছে। জনসাধারণ দুহাত তুলে আশীর্বাদ করছে। সেখানেই যখন আঞ্চলিক ইস্যু নিয়ে নির্বাচন হচ্ছে, দেখা যাচ্ছে কয়েকবার সেই জনগণই আঞ্চলিক রাজনৈতিক দলগুলোকে বেছে নিচ্ছে। তার মানে এটা সিদ্ধ হয় যে ভারতীয় জনতা পার্টি নির্বাচনকে ম্যানিপুলেট করে না, যেই তকমাটা অনেকবারই বিরোধী পক্ষ দিয়ে থাকে যখন তারা নির্বাচন হেরে যায়। ইভিএম হ্যাকিং ইত্যাদি। একটা নির্বাচনে হার জিত আছেই, সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো যখন পরিস্থিতি আপনার অনুকূলে নয়, তখন দরকার নিজেকে আত্মদর্শন করার। সেটা বিজেপি সবসময় করে যায়। আঞ্চলিক ইস্যুগুলোকে নিয়ে বিজেপির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃত্ব রাস্তায় নামে, মানুষের কাছে পৌঁছায়, বড়সড় প্রতিবাদের মহলও তৈরি করে। তাই তারা কিছু রাজ্যের নির্বাচন হেরে গেলেও পরের নির্বাচনে সেই রাজ্যে জনসাধারণের আস্থাকে ভোটের মাধ্যমে ফিরে পায়। একটা নির্বাচন জিতলেই ভেবে নেওয়া আমরাই সবচেয়ে সেরা, আমরাই সর্বশক্তিমান, এই মানসিকতা একটা গণতন্ত্রে শোভা পায় না। সেটা বিজেপি করে না। প্রত্যেক নির্বাচনকে তারা সমানভাবে গুরুত্ব দেয়। 2021-এ শ্রী নরেন্দ্র মোদীর অ্যাপ্রুভাল রেটিং পয়েন্টস ছিল 70%, মানে 2019-এর লোকসভার নির্বাচন পর থেকে 24 পয়েন্টস কম। তা সত্ত্বেও 2022-23-এ যেভাবে ফিরে এলো, এটা সত্যি একটাই বার্তা দেয়, সেটা হলো জনসাধারণের পাশে থাকে ভারতীয় জনতা পার্টি। আর তাই জনসাধারণ দুহাত তুলে বারংবার আশীর্বাদ করে বিজেপিকে ও নরেন্দ্র মোদীকে। আজ এইটুকুনি। ভালো থাকবেন। নমস্কার।